হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা হচ্ছে মাধ্যমিক এবিটি টেস্ট পেপারে লাইফ সায়েন্সের যে সিরিজ করছিলাম তার মধ্যে আজকে আমরা হচ্ছে পেজ নম্বর 266 থেকে স্টার্ট করব। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো, আমরা আগের যে পেজগুলো করেছিলাম সেগুলো আশা করি তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, কারণ হচ্ছে বেশ কিছু হচ্ছে কোয়েশ্চেন আছে এখানে যেগুলো হচ্ছে আমাদের নতুন নতুন হচ্ছে কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার করে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো এবং তাদের অ্যান্সার যেগুলো তোমাদের জানা আছে তো ঠিক আছে, কিন্তু যেগুলো জানা নেই সেগুলো সম্বন্ধে হচ্ছে কিন্তু আমাদের নলেজ হচ্ছে গেইন হয়। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, আমাদের ফার্স্টে কি আছে, বিভাগ ক। তো দেখো, বিভাগ ক এর মধ্যে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা এক এক করে অ্যান্সার করব। ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গাছটির শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, এই চলনটিকে শনাক্ত করো। তাহলে এই ধরনের চলনকে কি বলা হয়, যখন বাতাস থেকে হচ্ছে সুন্দরী গাছের মূল অক্সিজেন নেওয়ার জন্য মাটির উপরে উঠে আসে। তো এটাকে আমরা বলেছিলাম হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী হচ্ছে চলন। তাহলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন হচ্ছে অপশন সি তে আছে, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসি আমরা। বলেছে কোন হরমোনটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে, তা যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। মানে দুটো কাজ করছে, এক হচ্ছে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করছে, সেকেন্ড হচ্ছে গ্লাইকোজেন যেটা আমাদের যকৃতে হচ্ছে গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে জমা আছে সেই গ্লাইকোজেনকে ভেঙে আবার হচ্ছে রক্তে গ্লুকোজে হচ্ছে পরিণত করছে। ঠিক আছে, করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াচ্ছে। তাহলে কোন হরমোন এখানে সাহায্য করে, এটা এটা করে থাকে আমাদের গ্লুকাগন। সেক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর চলে আসি আমরা থার্ড কোয়েশ্চেন। কি বলেছে 1.3, নিম্নলিখিত কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ। তো অন্তর্বাহী মানে কি, যেটা হচ্ছে বাইরে থেকে হচ্ছে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে ভিতরে নিয়ে যায়। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে অপশন, অকিউলোমোটর দেওয়া আছে, হাইপোগ্লসাল দেওয়া আছে, অপটিক আছে, ভেগাস আছে। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো এখানে অকিউলোমোটর, হাইপোগ্লসাল এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আমাদের মুখের বিভিন্ন অংশে হচ্ছে থাকে এই ধরনের স্নায়ুগুলো। তো এগুলো প্রত্যেকটাই কি করে, এগুলো হচ্ছে আমাদের বাইরের দিকে হচ্ছে কিন্তু উদ্দীপনা বহন করে নিয়ে আসে, মানে এগুলো হচ্ছে বহির্বাহী। ঠিক আছে, এর মধ্যে একমাত্র অপটিক স্নায়ু যেটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের অন্তর্বাহী। সেক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। কি বলেছে 1.4, চোখের কোন স্তরটি স্নায়বিক স্তর হিসেবে পরিচিত। কোন স্তরটি হচ্ছে স্নায়বিক স্তর। দেখো কি কি আছে, দেখো স্ক্লেরা, রেটিনা, কর্নিয়া আর কোরয়েড। তো এর মধ্যে দেখো স্নায়বিক বলেছে, স্নায়বিক মানে যেখানে স্নায়ু যুক্ত থাকে। ঠিক আছে, কোন স্তরের সাথে মেনলি হচ্ছে স্নায়ু যুক্ত থাকে, এখানে হচ্ছে রেটিনা, যার ফলে হচ্ছে আমরা যে কোনো বস্তুর হচ্ছে প্রতিবিম্ব দেখে সেটা যে যে বস্তু, মানে তোমাকে কোনো একটা বইয়ের ছবি দেখালো বা কোনো একটা গাছের ছবি দেখালো, ঠিক আছে, সেক্ষেত্রে সেই বইটার বা সেই গাছটার, সেটা যে গাছ বা সেটা বই বা সেটার কি কালার আছে, সেই কালারগুলো আমরা সেই কালারগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি শুধু একটাই কারণে, আমাদের স্নায়ু হচ্ছে, মস্তিষ্ক হচ্ছে এই যে রং সেটা হচ্ছে চেনার জন্য একটা হচ্ছে সাড়া পাঠায়, এবং সেই সাড়াটা রেসপন্স দেওয়ার জন্যই হচ্ছে বেসিক্যালি কি হয়, রেটিনা হচ্ছে, মানে এখানে স্নায়ু থাকে, সেই কারণেই হচ্ছে এই রেসপন্সের জন্য আমরা যে কোনো জিনিসকে চিনতে পারি। বোঝা গেল, তো এটা হচ্ছে আমাদের রেটিনা হবে অপশন বি। ঠিক আছে, সেকেন্ড দেখো, তারপরে চলে আসি আমরা, ইন্টারফেসের কোন দশায় আরএনএ ও রাইবোজোমাল প্রোটিন যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে। তাহলে ইন্টারফেসের কোন দশায় আরএনএ ও রাইবোজোমাল প্রোটিন যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে। তাহলে ইন্টারফেসের কোন দশায় আরএনএ বলেছে, ঠিক আছে, এবং রাইবোজোমাল প্রোটিন। তাহলে এগুলো ভালো করে যদি খেয়াল করো তাহলে হচ্ছে এটা আমরা বলেছিলাম যে আমাদের এস দশায় সংশ্লেষ হয় এবং তারপরে যেটা হচ্ছে জি2 দশা থাকে, সেই জি2 দশায় কিন্তু হচ্ছে আরএনএ এবং রাইবোজোম প্রোটিন এগুলো হচ্ছে যুক্ত হয়ে হয়ে রাইবোজোম গঠন করে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। বলেছে মাইটোসিসের কোন দশায় ভগিনী সদৃশ ক্রোমোজোমগুলি আলাদা হয়। এবার দেখো এই কোয়েশ্চেনটায় এই টার্মটা তোমার কাছে একটু নতুন লাগবে, যে ভগিনী সদৃশ ব্যাপারটা কি। ভগিনী বলতে কি অ্যাকচুয়ালি কি, সিস্টার ক্রোম্যাটিড। বোঝা গেল, তাহলে ভগিনী সদৃশ মানে হচ্ছে সিস্টার ক্রোম্যাটিড যেগুলো, সেগুলো হচ্ছে আলাদা হয়, এটা বলা হয়েছে। তাহলে কোথায় আলাদা হয়, মেইনলি হচ্ছে আমাদের অ্যানাফেজ দশায়। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো, বলেছে হচ্ছে পত্রাশ্রয়ী মুকুল দ্বারা অঙ্গজ জনন ঘটে। পত্রাশ্রয়ী মুকুল দ্বারা অঙ্গজ জনন ঘটে ডালিয়া, শতমূলী, বিগোনিয়া আর টোপা পানা। তো দেখো পত্রাশ্রয়ী মানে হচ্ছে কি, পাতার দ্বারা হচ্ছে অঙ্গজ জনন ঘটে। ঠিক আছে, পাতার যে মুকুল থাকে সেটার দ্বারা। তো এটা মেনলি হচ্ছে আমাদের বিগোনিয়াতে ঘটে আর পাথরকুচিতে। যেহেতু এখানে আমাদের পাথরকুচি নেই, সেক্ষেত্রে আমাদের বিগোনিয়া হচ্ছে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলেছে কোনটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ নয়। তার মানে পতঙ্গ দ্বারা হচ্ছে আকৃষ্ট হয় না, বা পতঙ্গ দ্বারা হচ্ছে যেটার মানে পরাগযোগ ঘটে না, সেক্ষেত্রে কোনটা হবে অপশন। কি বলেছে দেখো, মুসান্ডা, সেকেন্ড বলেছে হাসনুহানা, অর্কিড আর হচ্ছে পলাশ। তাহলে এদের মধ্যে কোনটা হবে, এদের মধ্যে হচ্ছে পলাশ হয়ে যাবে আমাদের হচ্ছে পতঙ্গ পরাগী নয়। কেন, কারণ পলাশ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পক্ষী পরাগী। বোঝা গেল, সেক্ষেত্রে পলাশ হয়ে যাবে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো পরের কোয়েশ্চেন। বলেছে টিটি
মানে ক্যাপিটাল টি স্মল টি থেকে উৎপন্ন লম্বা মটর গাছের শতকরা ভাগ নির্ণয় করো। আচ্ছা, মানে কি এটার মানে হচ্ছে বেসিক্যালি আমাদের ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি এবং হচ্ছে ক্যাপিটাল টির সাথে স্মল টি, এই দুটো কি ইন্ডিকেট করে? দেখো, দুটো ক্যাপিটাল টি থাকা মানে আমরা জানি হচ্ছে বিশুদ্ধ লম্বা, তাই তো? আর একটা ক্যাপিটাল একটা স্মল থাকার মানে কি? মানে হচ্ছে এখানে হচ্ছে বিশুদ্ধ মানে লম্বা, কিন্তু হচ্ছে এটা সংকর লম্বা, তাই তো? তাহলে এদের মধ্যে যদি হচ্ছে সংকরায়ন ঘটানো হয় তাহলে লম্বা মটর গাছ, ঠিক আছে, এটা বলেনি যে হচ্ছে জেনোটিপ, এখানে বলেনি যে জিনগতভাবে হচ্ছে বিশুদ্ধ লম্বা হবে, এরকম কিছু বলেনি। তার মানে আমাদের কি বাইরে থেকে দেখে হচ্ছে লম্বা মনে হবে, এরকম মটর গাছ শতকরা কত ভাগ হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে যদি আমরা ক্রস করি ভালো করে দেখো, এখানে হচ্ছে টি এর সাথে ক্যাপিটাল টি, আবার এই টি এর সাথে মানে ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, আবার এখানেও ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি, আবার ক্যাপিটাল টি এর সাথে স্মল টি ক্রস হচ্ছে। তাহলে এখানে ক্রসের পর দেখো অ্যাকচুয়ালি 50% আমাদের কি হচ্ছে বিশুদ্ধ লম্বা হবে এবং 50% হচ্ছে সংকর লম্বা। তার মানে কি অ্যাকচুয়ালি সবই লম্বা, তাই তো? বাইরে থেকে দেখে তাই মনে হবে। সেক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কি 100%, এটাই হবে সঠিক উত্তর। ওকে, তারপরে বলেছে দেখো, মানুষের ক্ষেত্রে মুক্ত, কর্ণছত্র এবং রোলার জীব যথাক্রমে যে যে বৈশিষ্ট্য তা শনাক্ত করো। তো মানুষের ক্ষেত্রে হচ্ছে মুক্ত কর্ণছত্র এবং রোলার জীব যে যে বৈশিষ্ট্য সেগুলো শনাক্ত করতে বলেছে, এগুলো কি দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকট বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, নিচের কোনটি পতঙ্গ ও বাদুড়ের ডানার মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সঠিক তা স্থির করো। পতঙ্গ আর বাদুড়ের ডানা বলেছে, তাহলে দেখো পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা দুটোই উঠতে সাহায্য করে, কিন্তু কোনোটাই কিন্তু আমাদের মেইনলি হচ্ছে মানে উৎপত্তিগতভাবে একই নয়, ঠিক আছে? তার মানে কি কাজের ভিত্তিতে একই কিন্তু উৎপত্তিগতভাবে একই নয়। তাহলে কি কি হতে পারে? সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ আর পারিপার্শ্বিক অঙ্গ। তার মধ্যে দেখো আমাদের বলেছে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের মধ্যে যেটা অপশন বি আছে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। কেন? কারণ দেখো আমরা বলেছিলাম যে সমবৃত্তীয় অঙ্গ, যেটা সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে কিন্তু যে অঙ্গগুলো থাকে, ঠিক আছে, সেই অঙ্গগুলো কি কাজের ভিত্তিতে হচ্ছে তারা একই হয় কিন্তু উৎপত্তির ভিত্তিতে হচ্ছে আলাদা হয়, ঠিক আছে? সেই জন্য এদের সমবৃত্তীয় অঙ্গ বলা হয়। তো সেই জন্য আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি, বলেছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি, পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি, আর সমগ্র দেহের বৃদ্ধি। তাহলে ফার্স্ট থেকে খেয়াল করো, ঘোড়ার মধ্যে কোন পরিবর্তনটা ঘটেনি সেটা জিজ্ঞেস করেছে। পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কারণ আগের ঘোড়া অনেক ছোট ছিল, সেই জন্য এখন যখন বড় হয়েছে আগে পা যতটা ছিল তার থেকে অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তাই তো? তারপরে দেখো সি এরটা বলেছে পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। তৃতীয় আঙুল যেটা সেটা অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পেয়েছে, বাকিগুলো আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে এবং যার ফলে হচ্ছে তৃতীয়টা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সেটা একটি থেকে মানে একটি আঙুল থেকে পরে খুঁড়ে পরিণত হয়েছিল, তাই তো? তো এটা আমরা অবশ্যই জানি যে হচ্ছে পুরো যে ঘোড়া আছে সেটা একদম প্রথমে কি 60 সেন্টিমিটার মতো ছিল, তাই তো? মানে একটা স্কেলের মতো বা 2 স্কেলের মতো, তাই তো? তারপরে সেটা এখন বর্তমানে গিয়ে কত 150 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে গেছে। তার ফলে কি এখানে হচ্ছে দেহেরও কিন্তু বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে অপশন বি যেটা পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি, এটা কিন্তু ভুল। কারণ সবকটা আঙুলের যদি দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পেত তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যে ঘোড়া তার মধ্যে কি একটা খুর দেখা যেত না, বরঞ্চ হচ্ছে আঙুলের মতোই কিন্তু অন্য অনেকগুলো আঙুল হচ্ছে দেখা যেত তার পায়ে। বোঝা গেল? তো সেই জন্য এখানে আমাদের অপশন বি হচ্ছে ভুল। বোঝা গেল? তাহলে এই পরিবর্তনটা অপশন বি এর যে পরিবর্তনটা বলেছে এটা কিন্তু আসলে ঘোড়ার মধ্যে ঘটেনি। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, বলেছে ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? তো ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? এটা হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাকে বলো ক্রায়ো সংরক্ষণে অ্যাকচুয়ালি কোন গ্যাসের মধ্যে বা কোন গ্যাসের তরল আকারের মধ্যে বেসিক্যালি সংরক্ষণ করা হয়, ঠিক আছে? এটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাও, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি, কি বলা হয়েছে দেখো, বলেছে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কর্বেট, ঠিক আছে? এটা মনে রাখো, এটা হচ্ছে কর্বেট এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে হচ্ছে অবস্থিত, ঠিক আছে? তারপরে চলে আসো জেএফএম প্রকল্পটি প্রথম চালু হয়। তো জেএফএম অ্যাকচুয়ালি পুরো নাম কি? জেএফএম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ওকে? যেটা হচ্ছে স্থানীয় মানুষদের নিয়ে একটা ফরেস্ট হচ্ছে পরিচালনা করা হয়, এটাকেই একত্রে বলা হয় জেএফএম, ওকে? তো এটা প্রথম কোথায় চালু হয়? এটা প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু চালু করা হয়, ওকে? চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ কি বলেছে দেখো, এখানে 26টি প্রশ্ন আছে, তার মধ্যে 21টির উত্তর দিতে হবে এবং আমরা চাইলে হচ্ছে 26টি অ্যান্সার দিতে পারি, ঠিক আছে, পরীক্ষার সময়। কারণ কি 26টি দেওয়ার সুবিধা এটাই যে তোমরা হচ্ছে যদি হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেনগুলো হচ্ছে অ্যাটেন্ড করো, তাহলে বাই চান্স তোমাদের কোনো অ্যান্সার যদি ভুল যায় তাহলে সেই ভুলগুলো কিন্তু হচ্ছে তোমাদের না ধরে যেগুলো ঠিক করেছো সেইগুলোর হচ্ছে মার্কস গুলোকে ধরে তোমাদের কাউন্ট করা হবে। বুঝা গেল? তো এই জন্য হচ্ছে অবশ্যই 26টা করাই হচ্ছে চেষ্টা করবে, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা, ড্যাশ হরমোন সপুষ্পক উদ্ভিদের বীজ ও মূলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। তো দেখো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে আমরা আগেই পড়েছিলাম যে এটা কি জিব্রেলিন। সেক্ষেত্রে আমাদের কি জিব্রেলিন সপুষ্পক উদ্ভিদের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, ঠিক আছে? তারপর হচ্ছে জোড়া কলমের মধ্যে স্টকের সাথে ড্যাশের জোড়া লাগানো হয়। তো দেখো জোড়া কলমে আমরা পড়েছিলাম দুটো টার্ম, একটা হচ্ছে স্টক, দুই হচ্ছে সিয়ন। তাহলে স্টকের সাথে জোড়া লাগানো হয় কি সিয়ন, ঠিক আছে? তাহলে এখানে কি হবে সিয়নের জোড় লাগানো হয়।
নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো উভলিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশর অপসারণকে ড্যাশ বলে। তো উভলিঙ্গ ফুল থেকে যদি হচ্ছে পুংকেশরকে অপসারণ মানে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাকে কি বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। বুঝা গেল? তারপরে চলে আসো মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। কোন অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ? কক্সিস হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ। বুঝা গেল? তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন বলছে জলাভূমিকে প্রকৃতির ড্যাশ বলে। জলাভূমিকে প্রকৃতির কি বলে? বৃক্ক বলে। বোঝা গেল? তাহলে জলাভূমিকে কি বলা হয়? প্রকৃতির বৃক্ক বলে। ওকে, ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস। মিথেন একটি গ্রিনহাউস গ্যাস। ওকে, তাহলে মিথেন কি? একটি গ্রিনহাউস গ্যাস। নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে? সিএসএফ এক প্রকার পরিবর্তিত কলারস। সিএসএফ এক প্রকার পরিবর্তিত কলারস। কারণ দেখো কলার মাঝখানে যেরকম হচ্ছে বিভিন্ন কলার মাঝখানে রস থাকে সেগুলো যেরকম কলাতে পুষ্টি প্রদান করে, একইভাবে এখানে সিএসএফও কিন্তু হচ্ছে আমাদের মস্তিষ্ক বা হচ্ছে আমাদের যে সুষুম্না কাণ্ড বা সুষুম্না স্নায়ুতন্ত্র থাকে এগুলোর মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করার কাজ করে। ঠিক আছে, তো সেই জন্য এটা সত্য। তারপরে হচ্ছে ডিম্বাণু কেবলমাত্র এক্স ক্রোমোসোম যুক্ত হয়। কিন্তু দেখো ডিম্বাণু অ্যাকচুয়ালি কিন্তু এক্স নয়, তার সাথে হচ্ছে অটোজোমও থাকে। তো সেই জন্য ডিম্বাণু কেবলমাত্র এক্স ক্রোমোসোম যুক্ত হবে, এটা কিন্তু মিথ্যে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসো। কি বলেছে দেখো, বলেছে জননের মধ্যে একমাত্র যৌন জননের সঙ্গে যৌনক্রমের সম্পর্ক রয়েছে। তো এটা সত্য, কারণ যৌন জননেই আমরা দেখি হচ্ছে n থেকে 2n আবার 2n থেকে n, এই যে প্রসেসটা এই প্রসেসটা পুরোটা চলতে থাকে, যে কারণে আমাদের কি বলা হয় যে জননের মধ্যে একমাত্র যৌন জননেরই সম্পর্ক, মানে যৌনক্রমের সাথে হচ্ছে কি যৌন জননেই একমাত্র এই যৌনক্রম যে ব্যাপার এটা হচ্ছে দেখা যায়। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন বলেছে পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হয়। তাহলে পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মানে পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে যত ঘনিষ্ঠ সম্পর্ক হয় তাদের মধ্যে, দেখা যায় তাদের যে ভ্রূণ আছে তাদের মধ্যেও সদৃশ্য দেখা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা ব্যাঙ থেকে মাছ, মাছ থেকে আস্তে আস্তে হচ্ছে অন্যান্য যে প্রাণী আছে তাদের প্রত্যেকের যে হচ্ছে মানে ভ্রূণের যে ছবিগুলো আছে যেগুলো আমরা দেখেছিলাম সেই ছবিগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি কিন্তু এদের যে ছবিগুলো তাদের মধ্যে হচ্ছে দেখবে অনেকটা সিমিলারিটি দেখা যায়, যেগুলো কাছাকাছি হচ্ছে সম্পর্কযুক্ত। যারা জলে থাকে তাদের ভ্রূণের মধ্যে এক ধরনের সদৃশ্য দেখা যায়, যারা আবার স্থলে থাকে যাদের ফুসফুস আছে তাদের ভ্রূণের মধ্যে আবার সদৃশ্য অনেক বেশি দেখা যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ঘটে থাকে, সেই জন্য আমাদের কি এটাও সত্য হবে। তারপর সম্প্রতিকালে ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস, মানে বর্তমান কালে আমরা যে ঘোড়া দেখি সেগুলোকে কি বলা হয়? ইকুয়াস বলা হয়। তো এটাও সত্য। ঠিক আছে, তারপর হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল রিফ, ঠিক আছে অ্যাকচুয়ালি কোরাল রিফ হবে, ঠিক আছে, যেটাকে প্রাচীর বলা হয় রিফ, তো সেই কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্র হচ্ছে ক্ষতি হচ্ছে। তো এটা সত্য, কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এইসব ম্যানগ্রোভ, তুন্ডা বা কোরাল রিফ যারা আছে তাদের যে পরিবেশ দরকার সেই পরিবেশ তারা পাচ্ছে না, যে কারণে এগুলো আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসো। কি বলেছে দেখো, এর সাথে বি স্তম্ভ হচ্ছে মেলাতে হবে। ঠিক আছে, এখানেও আমাদের মোট কটা দেওয়া আছে? মোট হচ্ছে আমাদের 6টা দেওয়া আছে, তার মধ্যে আমাদের 5টা মেলাতে হবে। ঠিক আছে, বাট আমরা এখানে 6টাই অ্যান্সার করব। ওকে, তো কি বলেছে দেখো, ফার্স্টে বলেছে এফএসএইচ। এফএসএইচ কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো এফএসএইচ কি করে? এফএসএইচ বেসিক্যালি আমাদের হচ্ছে ডিম্বাণু নিঃসরণে হচ্ছে সহায়তা করে। ঠিক আছে, তো এটা হচ্ছে এফ এর সাথে যুক্ত হবে। তবে হচ্ছে চেক পয়েন্ট, কোথায় দেখা যায় চেক পয়েন্ট? চেক পয়েন্ট বেসিক্যালি হচ্ছে কোষ চক্রে হচ্ছে দেখা যায়। ওকে, তবে জিনের পরিবর্তন, জিনের পরিবর্তন কোথায় হয়? জিনের পরিবর্তন বলেছে। তো দেখো জিনের পরিবর্তন যদি ঘটে তখন তাকে কি বলা হয়? প্রকরণ বলা হয়। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের অপশন এ এর সাথে হচ্ছে যুক্ত হবে। ওকে, তারপরে হচ্ছে বহিরাগত প্রজাতি। বহিরাগত প্রজাতি কোনটা হবে? বহিরাগত প্রজাতি হবে পার্থেনিয়াম। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম যে বহিরাগত প্রজাতি কাকে বলা হয়? পার্থেনিয়ামদের বহিরাগত প্রজাতি বলা হয়। তারপর হচ্ছে দেখো জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য বেসিক্যালি হচ্ছে কার সাথে যুক্ত? জীব বৈচিত্র্য কিন্তু আমাদের হচ্ছে জলবায়ু দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে জীব বৈচিত্র্য কি হবে এখানে? জলবায়ু হবে। ঠিক আছে, জলবায়ু নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কি? বেসিক্যালি মাইটোসিস এক ধরনের সমবিভাজন, তাহলে এটার সাথে ই হবে। ওকে, তো এগুলোর প্রত্যেকটা অ্যান্সার তোমরা জানো, নিচেই আমরা করে দিয়ে দিই। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যান্সারও তোমরা দেখতে পাচ্ছ। তো এই অ্যান্সারগুলো হচ্ছে তোমরা দেখে পজ করে হচ্ছে একবার মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলেছে দেখো, বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। কর্নিয়া, আইরিস, লেন্স, ভিট্রিয়াস, হিউমার। তাহলে দেখো কর্নিয়া, আইরিস, লেন্স আর ভিট্রিয়াস হিউমার এর মধ্যে যেটি বিসদৃশ যেটা হচ্ছে সব থেকে আলাদা সেটাকে বেছে লিখতে হবে। দেখো ভালো করে, এখানে কর্নিয়া হচ্ছে একটা পর্দার মতো কাজ করে। ঠিক আছে, ভিট্রিয়াস হিউমার একটা তরল, আর তার সাথে হচ্ছে আইরিস, ঠিক আছে, এই সরি লেন্স। তাহলে এগুলো প্রত্যেকটার মধ্যে থেকে বাইরে থেকে যে আলো প্রবেশ করে সেটা কিন্তু এই প্রত্যেকটার মধ্যে থেকে যায়, কিন্তু আইরিসের মধ্যে থেকে কিন্তু এখানে আইরিস যেটা তোমরা দেখছো আইরিসের মধ্যে থেকে কিন্তু হচ্ছে আলো যায় না। অ্যাকচুয়ালি আইরিসের হচ্ছে ছোট বড় হলে তার মাঝখানে যে রন্ধ্র থাকে, যে ছিদ্র থাকে, তার মধ্যে থেকে হচ্ছে আলো প্রবেশ করে। তার মানে কি এগুলো প্রত্যেকটা হচ্ছে আলোর যে গতিপথ তার সামনে হচ্ছে বাধা হিসেবে কাজ করে, এবং এগুলোকে মানে বলতে পারো এক ধরনের প্রতিফলক তল হিসেবে, ঠিক আছে, বা প্রতিসারক তল হিসেবে কাজ করে, কিন্তু আইরিস সেভাবে প্রতিসারক তল হিসেবে কাজ করে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আইরিস হয়ে যাবে অপশন। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, রিচমন্ড ল্যাং প্রভাব কাকে বলে? তো উদ্ভিদ দেহে থেকে বিচ্ছিন্ন কোনো হচ্ছে সজীব পাতায় সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে বা সাইটোকাইনিন
মিশ্রিত জলে পাতাটিকে যদি ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেই পাতাটি হচ্ছে অনেক দিন পর্যন্ত সতেজ থাকে এবং সবুজ থাকে। সবুজ থাকার মানে কি, সেখানে ক্লোরোফিল গুলো কি থাকে, সেখানে হচ্ছে নষ্ট হয় না, ঠিকঠাক থাকে। তো সেই কারণে এই যে প্রভাবটা, ঠিক আছে, সাইটোকাইনিন হরমোনের জন্য, এটাকেই বলা হয় হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাব। ঠিক আছে, তাহলে এটাকেই কি বলা হয়, রিচমন্ড ল্যাং প্রভাব। ঠিক আছে, তারপর বলেছে দেখো, বলেছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম জোটে কি বলে দিয়েছে, বলেছে কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ হচ্ছে মাইটোসিসের কারণে ঘটে। তারপর বলেছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেটা একই থাকে বা ধ্রুবক থাকে। কেন, বেসিক্যালি এখানে আমাদের হচ্ছে মিওসিসের কারণে হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কি থাকে, ধ্রুবক থাকে। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি, বলেছি ইতর পরাগযোগের একটি সুবিধা লেখো। ইতর পরাগযোগের একটি সুবিধা কি, ইতর পরাগযোগের একটি সুবিধা হলো বংশগত বৈচিত্র্য বৃদ্ধি। ঠিক আছে, ইতর পরাগযোগের কারণে কি হয়, বংশগত যে বৈচিত্র্য সেটা হচ্ছে বৃদ্ধি পায়। ওকে, তারপর বলেছে মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দাও। মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈচিত্র্য বলেছে কি, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি ফুলের বর্ণ সাদা, বা এটা ছাড়া আমরা অন্য যে কোনো কিছু বলতে পারি। ঠিক আছে, যে ফলের আকার হচ্ছে কুঞ্চিত। বোঝা গেল। তাহলে এগুলোর মধ্যে আমরা যে কোনো কিছু হচ্ছে বলতে পারি যে মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উদাহরণ কি, ফুলের বর্ণ সাদা, অথবা হচ্ছে ফলের আকার হচ্ছে কুঞ্চিত। ওকে, তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে প্রাণীদের মরুলা দশা কোন পর্বে প্রাণীদের প্রতিনিধিত্ব করে। তো প্রাণীদের মরুলা দশা কোন পর্বে প্রাণীদের প্রতিনিধিত্ব করে, এটা বেসিক্যালি আমাদের হচ্ছে অ্যামনিওটিক। ঠিক আছে, যাদের বেসিক্যালি হচ্ছে মায়ের সাথে হচ্ছে তোমার হচ্ছে ভ্রূণ হচ্ছে যুক্ত থাকে, তাদের বেসিক্যালি মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এই দশাগুলো হচ্ছে তাদের মধ্যে দেখা যায়। তাহলে সেক্ষেত্রে প্রাণীদের মরুলা দশা কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে, এক্ষেত্রে হচ্ছে মরুলা দশা হচ্ছে অ্যামনিওটিক প্রাণীদের হচ্ছে প্রতিনিধিত্ব করে। ওকে, তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। কি কি দিয়েছে আমরা একটু দেখে নিই। বলেছে চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন আর এক্স সিটু সংরক্ষণ বা এবং তার সাথে ক্রায় সংরক্ষণ। তাহলে দেখো, চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন এবং ক্রায় সংরক্ষণ, ঠিক আছে, চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন এবং ক্রায় সংরক্ষণ প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এক্স সিটু সংরক্ষণের জন্য হচ্ছে দায়ী। ঠিক আছে, মানে সরি, অ্যাকচুয়ালি প্রত্যেকটাই কি আমাদের এক্স সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে সেই কারণে আমরা বলতে পারি যে হচ্ছে এক্স সিটু সংরক্ষণের মধ্যে এই তিনটে হচ্ছে বিষয় পড়ে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে, এক্স সিটু সংরক্ষণ। বোঝা গেল। তারপরে চলে আসি, বলছে শব্দ দূষণ আমাদের হৃৎপিণ্ডের উপর কি প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করো। তো বেসিক্যালি শব্দ দূষণ বলেছে, তাহলে শব্দ দূষণের কারণে হৃৎপিণ্ডে যে প্রভাবগুলি দেখা দিতে পারে সেগুলি হলো, ফার্স্ট হচ্ছে উচ্চ রক্তচাপ, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটা বেড়ে যায়। কেন, কারণ দেখো যখনই হচ্ছে শব্দ উচ্চ হবে তখন তার ফলে কি হবে, আমাদের রক্তনালী সেগুলো সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, এর ফলে কি হবে, আমাদের রক্তের চাপ বৃদ্ধি পাবে। একইভাবে যখন আমাদের হৃৎপিণ্ডের উপর এর প্রভাব পড়ে তখন কি হয়, যেটা বেসিক্যালি হৃৎপিণ্ড হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে হচ্ছে ঘটায়, সেই যে ক্ষমতা সেইটা কিন্তু হচ্ছে দ্রুত বৃদ্ধি পাবে এবং হৃৎপিণ্ডে যে কাজ করার যে হার সেটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তার ফলে তার যে নর্মাল ক্ষমতা, সেই যে মানে সাধারণ যে গতিতে চলে সেই গতিতে হচ্ছে ব্যাঘাত ঘটে, যার ফলে হচ্ছে হৃদস্পন্দন যেটা সেটা বৃদ্ধি পায়। বোঝা গেল। তো এই হচ্ছে কারণ। এবং হৃদস্পন্দন বলতে পারো যে হৃদস্পন্দন বৃদ্ধি বা হচ্ছে উচ্চ রক্তচাপ, এগুলো প্রত্যেকটা কিন্তু একটার একটার সাথে কানেক্টেড। যখনই কোনো কারণে আমাদের হচ্ছে উচ্চ রক্তচাপ হয় তখন তার সাথে কিছুটা হলেও হৃদস্পন্দন হচ্ছে বৃদ্ধি পায়। আর একইভাবে যখন আমাদের হৃদস্পন্দন বৃদ্ধি পায় তখন আমাদের রক্তের চাপ কিছুটা হলেও হচ্ছে উচ্চ হয়ে যায়। বোঝা গেল। তো সেক্ষেত্রে এই দুটো হচ্ছে আমাদের সেক্ষেত্রে এই দুটোকে আমরা বলতে পারি যে শব্দ দূষণের ফলে হৃৎপিণ্ডের উপর প্রভাব ফেলা হচ্ছে দুটি বিষয়। ঠিক আছে, তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তো স্টুডেন্ট, এগুলোই ছিল হচ্ছে আমাদের সব কোয়েশ্চেন। তো বেসিক্যালি আমাদের পেজ 266 থেকে এই কোয়েশ্চেনগুলোই হচ্ছে আমাদের ছিল। ঠিক আছে, তো আই হোপ তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো, কোথাও কোনো ডাউট নেই। আর যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ। এছাড়া হচ্ছে আজকে ক্লাসগুলো কেমন লাগলো, সেটাও তোমরা অবশ্যই জানাও কমেন্ট করে। আর যারা নতুন আছো তাদের প্রত্যেকেই বলবো, তোমরা প্রত্যেকেই হচ্ছে বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করে রাখো, বিকজ অফ এই ধরনের নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো স্টুডেন্ট নাও আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।